রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার সপ্তম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটা কথা প্রথমেই বলে রাখি, যে ভয়ানক অতিমারির মধ্যে দিয়ে আমাদের জীবন এখন অতিবাহিত হচ্ছে, আমরা অবশ্যই এটা থেকে পরিত্রাণ পাব। তবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের আশা রাখতে হবে যে শুভ দিন অবশ্যই আসবে, আবার সব কিছু আগের মতোই ঠিক হয়ে যাবে। তবে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসেছি, অবশ্যই একটি কবিতা নিয়ে আলোচনা করতে বসেছি। এই কবিতাটি পড়াতে গিয়ে প্রথমেই বলে রাখতে হয়, সপ্তম শ্রেণীর বাংলা সিলেবাসের বাংলা যে পাঠ্যক্রম, পাঠ্যসূচি, সেখানে আজকের আমাদের এই আলোচ্য কবিতাটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কবিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা এবং খুব ভালো কবিতা, বোঝার কবিতা। এই কবিতাটিকে একটু ভালো করে বুঝতে পারলে মনে হবে সত্যি কবি একটা যেন অমর সৃষ্টি করে গেছেন। কবিতাটির কবি কিন্তু একটু মাথায় রাখতে হবে, তার নামটি মাইকেল মধুসূদন দত্ত, যার হাত থেকে বেরিয়েছিল, সৃষ্টি হয়েছিল মেঘনাদ বধ কাব্য। তো এই কবিতাটি পড়ানোর আগে যে কথাটা বলে রাখতে হয় সেটি হচ্ছে, এই কবিতায়, নামটা বলে দেওয়াই ভালো, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। বঙ্গভূমির প্রতি এই কবিতাটিতে আসলে দেশ মাতৃকার প্রতি কবির অকৃত্রিম ভালোবাসা প্রকাশিত হয়েছে। কি বললাম? বঙ্গভূমির প্রতি এই কবিতাটিতে কবির দেশমাতৃকার প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশিত হয়েছে। আমরা একটা ব্যাপার নিশ্চয়ই জানি যে মাইকেল মধুসূদন দত্ত চেয়েছিলেন ইংরেজি সাহিত্যের একজন বড় মাপের কবি হবেন। মানে ইংরেজি সাহিত্যে প্রবল অনুরাগী মাইকেল মধুসূদন দত্ত ভেবেছিলেন যে বিশ্ব কাব্যমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করে যশস্বী হবেন। কিন্তু একটা সময় তিনি দীর্ঘ সময় প্রবাসে অতিবাহিত করেছেন, কিন্তু কবির প্রবাসী মন সর্বদা কার পানে ছুটে চলেছে? কার দিকে? না, বঙ্গভূমি তথা বঙ্গমাতাকে, মাতার প্রতি। বঙ্গভূমি এবং বঙ্গমাতাকে তিনি বন্দনা জানিয়েছেন। কবি মনের স্বাদ পূরণ করতে তাকে বরণ করে নিতে হয়েছিল, কবিকে বরণ করে নিতে হয়েছিল অনিবার্যভাবেই প্রবাস জীবনকে, নিজের মনের স্বাদ ইংরেজি সাহিত্যের একজন বড় মাপের কবি হওয়া, বিশ্বকাব্য মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা, এই স্বাদ পূরণ করতে তিনি অনিবার্যভাবেই প্রবাস জীবন কিন্তু অতিবাহিত করেছেন। কিন্তু তার মনটি কোথায় পড়েছিল? না, তার মনটি যেন এই দেশ মাতৃকার কাছেই, এই দেশ মাতার পায়েতেই ছিল, এই বঙ্গভূমির প্রতি ছিল। তিনি যেন নিজের মনটাকে গচ্ছিত রেখে গেছেন এই দেশ মাতৃকার কাছে। আমরা এই যে বঙ্গভূমির প্রতি কবিতাটি পড়ব, এই কবিতাটিতে আমরা, সমগ্র কবিতাটিতে আমরা দেখব, এখানে দেশ মাতৃকা যদি মা হয় আর কবি যদি সন্তান হয়, আমরা দেখব যে মায়ের কাছে সন্তানের একান্ত আবেদন নিবেদন রূপ লাভ করেছে। কি বললাম? না, বঙ্গভূমির প্রতি কবিতায়
বঙ্গমাতা তথা মায়ের কাছে সন্তান অর্থাৎ কবির একান্ত আবেদন নিবেদনই চূড়ান্তভাবে রূপ লাভ করেছে এই বঙ্গভূমির প্রতি কবিতায়। এবং তিনি কবিতাটিতে বারবার যেন এটাই বলেছেন, তার একটা আক্ষেপ। কি আক্ষেপ কবির? না, কবির প্রবাসী মন আক্ষেপ করেছে এটা ভেবে যে বঙ্গভূমির প্রতি, মাতা বঙ্গভূমির প্রতি তিনি কোনোদিন যথেষ্ট সচেতন থাকেননি, তেমনভাবে কোনো দায়িত্ব পালন করেননি বঙ্গভূমির প্রতি তিনি। তাই এই কবিতায় বঙ্গমাতা তথা বঙ্গভূমিকে যেন পূজা করেছেন মাইকেল মধুসূদন দত্ত, বঙ্গমাতাকে যেন পূজা করেছেন এই কবিতায় কবি। এবং কবি একান্তভাবেই একটা কথা বলেছেন, একটা অনুরোধ করেছেন। কি সেই অনুরোধ? তিনি যদি মাকে ভুলে যান, মা যেন তাকে কখনোই ভোলেন না। তিনি মাকে ভুলে থাকলেও মা যেন তাকে মনে রাখেন, মা যেন তাকে নিজের পায়ে যেন ঠাঁই দেন, এবং মায়ের মন যেন কখনোই মধুহীন না হয়। এটা কিন্তু তিনি বারবার অনুরোধ করেছেন বঙ্গভূমি বঙ্গমাতার কাছে, যে যেন হে বঙ্গমাতা, তুমি আমাকে কখনো ভুলে যেও না, তোমার মনকে যেন কখনোই মধুহীন করো না। এখানে মধুহীন করা মানে মধুসূদন দত্তকে যেন মন থেকে মুছে ফেলো না। এই কথাটা বারবার প্রতি ছত্রে ছত্রে যেন দেখতে পাবো কবি বঙ্গমাতার কাছে যেন অনুরোধ করেছেন, আবেদন করেছেন। এই কবিতায় বঙ্গমাতার প্রতি আত্মনিবেদন করেছেন কবি, এটা তো বারবার বোঝাই যাচ্ছে। আমরা এবার কবিতাটা একটা পটভূমি আলোচনা করলাম। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে একটু কবি পরিচিতি আমাদের জেনে নিতে হবে, কারণ কবি পরিচিতি থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আমি অবশ্যই কবি পরিচিতি পড়ানোর জন্য তোমাদের যে পাঠ্য বই সেটাকেই সঙ্গে নেব। তোমরা অবশ্যই পাঠ্য বইটি একটু দেখো। মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824, মৃত্যু হচ্ছে 1873। জন্ম অধুনা বাংলাদেশের যশোহরে সাগরদাঁড়ি গ্রামে। মাইকেল মধুসূদন দত্তের জন্ম বাংলাদেশের যশোহরে সাগরদাঁড়ি গ্রামে। পিতা প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত, মাতা হলেন জাহ্নবী দেবী। বাংলা কাব্যে নতুন যুগ আসে তার কলমে এবং নাটকেও জাগে নতুন ধারা। তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে যে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান যে কতটা, বাংলা সাহিত্যকে একটা নতুন পথে নিয়ে যাওয়ার অবদানটা কিন্তু মাইকেল মধুসূদন দত্তের। সে বিষয়ে বিস্তারিত আলোচনা আমি যাচ্ছি না। দেখো, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেটা হচ্ছে হিন্দু কলেজের উজ্জ্বলতম এই ছাত্রটি বিলেতে গিয়ে বড় কবি হওয়ার স্বপ্ন সফল করতে ধর্মান্তরিত হন 1843 সালে। একটা প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম যে মাইকেল মধুসূদন দত্ত কত সালে ধর্মান্তরিত হয়েছিলেন। মধুসূদন দত্তের নামের সঙ্গে মাইকেল শব্দটা কত সাল থেকে এলো? না, 1843 সাল থেকে এলো। 1843 সালে মধুসূদন দত্ত ধর্মান্তরিত হলেন। ধর্মান্তরিত হওয়ার কারণ কি? তোমাদের বইয়ে আছে, দেখো, হিন্দু কলেজের উজ্জ্বলতম এই ছাত্রটি বিলেতে গিয়ে বড় কবি হওয়ার স্বপ্ন সফল করতে ধর্মান্তরিত হয়েছিলেন। তখন থেকে তার নামের সঙ্গে যুক্ত হয় মাইকেল শব্দটি। তাহলে 1843 থেকে কবির নামের সঙ্গে মাইকেল শব্দটি যুক্ত হলো। ইংরেজি ভাষায় দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশন অব দ্য পাস্ট নামে দুটি গ্রন্থ রচনা করলেও তিনি স্মরণীয় মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য
এবং চতুর্দশপদী কবিতার রচয়িতা হিসাবে। ইংরেজি দুটো গ্রন্থ ছিল, দ্য ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট, কিন্তু আমরা ইংরেজি গ্রন্থের জন্য মাইকেল মধুসূদন দত্তকে সেইভাবে চিনি না। মাইকেল মধুসূদন দত্তের যে অমর সৃষ্টি, যেগুলো মেঘনাদ বধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তিলোত্তম সম্ভব কাব্য, তোমরা বড় হলে পড়বে, সেখানে দেখবে সত্যি কি সৃষ্টি করে গেছেন মাইকেল মধুসূদন দত্ত। শুধু কাব্য নয়, বিখ্যাত কিছু নাটকও আছে। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক এবং প্রহসন, হালকা রসাত্মক, হালকা চালের যে হাসির যে নাটক বলতে পারি আমরা, সেই প্রহসন, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, এই দুটি প্রহসনের স্রষ্টা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। পরীক্ষায় প্রশ্ন আসে যে মাইকেল মধুসূদন দত্তের দুটি প্রহসনের নাম লেখো। একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। আর একটা বিশাল বড় অবদান বাংলা সাহিত্যে, সেটা কি? বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ বাংলা সাহিত্যে দান করে গেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা কি কি প্রশ্ন অনেকগুলো পেয়ে গেছি। আমরা যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য পেতে পারি সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কত সালে ধর্মান্তরিত হয়েছিলেন? না 1843 সালে ধর্মান্তরিত হন। আরেকটা প্রশ্ন ঘুরিয়ে আসে, মাইকেল মধুসূদন দত্তের নামের সঙ্গে মাইকেল শব্দটি কবে থেকে যুক্ত হয়েছে? না 1843 সাল থেকে যুক্ত হয়। মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটি ইংরেজি গ্রন্থের নাম, দ্য ক্যাপটিভ লেডি এবং দ্য ভিশন অফ দ্য পাস্ট। মাইকেল মধুসূদন দত্তের দুটি বাংলা কাব্যের নাম লেখো, মেঘনাদ বধ কাব্য, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, তিলোত্তম সম্ভব, যে কোনো দুটো অথবা তিনটে নাম একটু মনে রাখতে হবে। আর নাটক, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, যে কোনো দুটো নাটকের নাম মনে রেখো। প্রহসন, একে কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, এই বিষয়টা একটু মনে রেখো। আর একটা, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে কোন ছন্দকে নিয়ে এলেন? না অমিত্রাক্ষর ছন্দকে নিয়ে এলেন। এই প্রশ্নগুলো জানলে মোটামুটি কবি পরিচিতি থেকে প্রশ্ন সব কভার হয়ে যায়। আচ্ছা, এবার যেটা বলার বিষয়, এই কবিতাটির উৎস বা এই কবিতাটি কবে কখন লেখা হচ্ছে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষায় কিন্তু বারবারই প্রশ্নটা আসে। এই কবিতাটার উৎস কি? না, এই কবিতাটার উৎস হচ্ছে এটি মাইকেল মধুসূদন দত্তের মধুসূদন যে রচনাবলী, সেই রচনাবলী থেকে এটা নেওয়া হয়েছে। কিন্তু মধুসূদন রচনাবলী তো আর মধুসূদন সংকলন করে যাননি। যারা সংকলন করেছেন মধুসূদন রচনাবলী সংকলন করতে গিয়ে যারা সংকলক, তারা এই যে কবিতাটিকে, এই মধুসূদন রচনাবলীর কোন বিভাগে এই কবিতাটিকে রেখেছেন? না মধুসূদন রচনাবলীর নানা কবিতা বিভাগে, নানা কবিতা বিভাগে এই বঙ্গভূমির প্রতি কবিতাটি কে স্থান দিয়েছেন। এই কবিতাটি কবি লিখছেন কবে? না 1862 খ্রিস্টাব্দে। কবি যখন ইউরোপে আছেন, ইউরোপ থেকে যখন কোথায় চলে যাচ্ছেন? না, কবি যখন ইউরোপে আছেন, ইউরোপ থেকে ফ্রান্সে যাচ্ছেন। 1862 খ্রিস্টাব্দের 9ই জুন ফ্রান্স যাওয়ার আগে 5ই জুন কবি এই কবিতাটি রচনা করেছিলেন। আবার বলছি, কবি তখন ইউরোপে, ফ্রান্স যাওয়ার পূর্বে, 1862 খ্রিস্টাব্দ এটা, তাহলে 1862 খ্রিস্টাব্দে ফ্রান্স যাওয়ার পূর্বে 5ই জুন এটি লিখেছেন। কবে ফ্রান্স চলে যাচ্ছেন? 9ই জুন যাচ্ছেন। আর কবে কবিতাটি লিখছেন? 5ই জুন এই কবিতাটি লিখছেন। হ্যাঁ, আমরা এর মানে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি জানতে পারি কবির বন্ধু গৌরদাস বসাককে লেখা একটা চিঠি থেকে আমরা কিন্তু এটা জানতে পারি। বেশ, এবার যেটা বলার বিষয়, তাহলে আমরা কি কি আলোচনা করলাম? কবিতার একটা প্রসঙ্গ, একটা পাঠ, একটা পটভূমি আলোচনা করেছি। তারপর আমরা কবি পরিচিতি আলোচনা করলাম। তারপর আমরা কবিতার উৎসটাও বলে দিলাম। এটা মধুসূদন রচনাবলীর নানা কবিতা বিভাগ থেকে নেওয়া হয়েছে। কবে লেখা হয়েছে? 1862 খ্রিস্টাব্দের 5ই জুন এই কবিতাটি লেখা হয়েছে। 9ই জুন যখন ফ্রান্স চলে যাচ্ছেন কবি, তার আগে 5ই জুন এই কবিতাটি লিখেছেন কবি।
এবার একটা কথা বলার বিষয়, সেটা হচ্ছে যে এই কবিতাটি আসলে কি ধরনের কবিতা। না, মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি এই কবিতাটি, এটি আসলে গীতি কবিতা। এটা আসলে গীতি কবিতা। তবে গীতি কবিতা মানে কিন্তু গানের আকারে গাওয়া হয় যে কবিতা, এরকম কিন্তু মোটেও ভেবো না, ভুল হবে। গীতি কবিতা বলতে সেই কবিতাগুলি কি বোঝানো হয়, যে কবিতাগুলিতে যেখানে কবির মনোভাবকেই কাব্যিক ব্যঞ্জনায় সার্থকভাবে রূপলাভ করে। তাহলে যেখানে কি হয় না, যেখানে গীতি কবিতা হলো সেই কবিতাগুলি যেখানে কবির মনোভাবই কাব্যিক ব্যঞ্জনায় সার্থক রূপ লাভ করে। আমরা এই বঙ্গভূমির প্রতি কবিতাটিতে দেখতে পাবো যে এটি আসলে সত্যি একটি গীতি কবিতা। কারণ এই কবিতায় আমরা দেখব যে কবির ব্যক্তিগত মনোভাব, ব্যক্তিগত ভাবকেই, কবির মনের ব্যক্তিগত ভাবকেই কবিতায় বড় করে স্থান দেওয়া হয়েছে। কবির আবেদন নিবেদনের একটা সুর আছে এই কবিতায়। কার প্রতি আবেদন নিবেদন? বঙ্গমাতার প্রতি, বঙ্গভূমির প্রতি। কবির নিজের ব্যক্তিগত ভাব, মনের ভাব প্রকাশ পেয়েছে এই কবিতায়। তাই এটি একটি গীতি কবিতা। এটি একটি গীতি কবিতা। ঠিক আছে, এটুকু বলে রাখাই যথেষ্ট। তাহলে আমরা অনেকগুলো বিষয় কিন্তু জেনে নিলাম যে এটা একটা কিন্তু গীতি কবিতা। কারণ এই কবিতায় কবির ব্যক্তিগত মনের ভাবই কাব্যিক ব্যঞ্জনায় ফুটে উঠেছে। এর একটি গীতি কবিতা। এবার আমরা সরাসরি কবিতায় চলে আসি। দেখো একটা কথা, বঙ্গভূমির প্রতি এই কবিতাটি পড়তে গিয়ে প্রথমেই চোখে পড়ছে একটা ইংরেজি কোটেশন আছে। দেখো কি আছে না, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, বায়রন। আমরা পাশ্চাত্য কবি বায়রনের নাম শুনেছি। সেই বায়রনের একটি কথাকে কোট করেছেন কবি, একটা বিদায় সূচক কথাকে যেন কোট করছেন। কি যে মাই নেটিভ ল্যান্ড, আমার স্বদেশ ভূমি, গুড নাইট, শুভরাত্রি। এটাকে তিনি কোট করেছেন কবিতার শুরুতেই। পরীক্ষা প্রশ্ন আসে যে বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কবিতার শুরুতেই যে পাশ্চাত্য কবির কথা ব্যবহার করেছেন তার নাম কি? না, বায়রন। কবিতাটিকে প্রথমে একবার নিজের মতো করেই পাঠ করছি, তারপর আমি প্রত্যেকটি লাইন বলবো এবং তার মানে বলে দেব। ভালো করে কিন্তু অবশ্যই তোমরা শুনবে, তাহলে কবিতাটিকে বুঝতে কোনো অসুবিধা হবে না। রেখমা দাসেরে মনে এই মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনঃ কোকনদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানস হেমা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। দেখো অসাধারণভাবে কবি কিন্তু কতগুলো কথা বলে গেলেন এই কবিতায়। কবিতাটিতে কি বলেছি না, এই কবিতায় বঙ্গমাতাকে, বঙ্গভূমিকে পূজা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গভূমির প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ পেয়েছে এই কবিতায়। তো এই কবিতায় কবির যে আবেদন নিবেদন, তার সুর তো প্রত্যেকটা ছত্রেই যেন জড়িয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এই কবিতাটিকে আমরা এবার বিশ্লেষণ করছি। দেখো খুব ভালো লাগবে প্রত্যেকের, একটু মন দিয়ে শোনো
কবিতাটি বুঝতে পারলে মনে হবে সত্যি আমাদের সিলেবাসে একটি কবিতা দেওয়া হয়েছে বটে। রেখোমা দাসেরে মনে এই মিনতি করি পদে। প্রথমেই কবি বলে দিয়েছেন রেখোমা দাসেরে মনে এই মিনতি করি পদে। কবি নিজেকে দাস বলেছেন, তাই তো? ওই বলছেন রেখোমা দাসেরে মনে, হে মা, হে বঙ্গমাতা, হে বঙ্গভূমি, তোমার পায়ে এটাই আমি মিনতি করি, আমি এটাই অনুরোধ করি, এটাই প্রার্থনা জানাই। কি? রেখোমা দাসেরে মনে, তুমি এই দাসকে, তোমার এই দাস, তোমার এই ভিত্ত, তোমার এই চাকরকে, কবি যেন বলছেন যে তোমার এই দাসকে তুমি মনে ঠাঁই দিও, তুমি মনে রেখো, এটা আমি তোমার পায়ে প্রার্থনা জানাই, তোমার চরণে আমি প্রার্থনা জানাই, অনুরোধ করি যে তুমি আমাকে মনে রেখো, তুমি এই দাসকে, মাইকেল মধুসূদন দত্তকে মনে রেখো। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সাধিতে মনের স্বাদ, সাধিতে মানে কি? দ্বন্দ্ব একটা ধয়স্বই তো একা। সাধিতে, সাধিতে মানে হচ্ছে সাধন করতে, পূরণ করতে, পূরণ করতে। তাহলে সাধিতে মনের স্বাদ, স্বাদ দ্বন্দ্ব একা ধ, স্বাদ, এটা স্বাদ বা ইচ্ছা, দ্বন্দ্ব একা ধ বানানটাই হবে। তাহলে আমার মনের ইচ্ছা পূরণ করতে, সাধিতে মনের স্বাদ, আমার মনের ইচ্ছা পূরণ করতে, সাধিতে মানে পূরণ করতে বা সাধন করতে, আমার মনের ইচ্ছা পূরণ করতে ঘটে যদি পরমাদ, যদি কোনো ভুল ঘটে যায়, ঠিক আছে? তোমরা একটু খেয়াল রেখো, এই পরমাদ শব্দটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, পরমাদ মানে হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো, পরমাদ মানে হচ্ছে ভুল, ঠিক আছে? পরমাদ মানে হচ্ছে ভুল। তাহলে এটা, এই যে প্রমাদের পরিবর্তিত রূপ তোমাদের বইয়ে আছে, দেখো, প্রমাদের পরিবর্তিত রূপ। হ্যাঁ, তাহলে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, আমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল ঘটে যায়। আচ্ছা, কোন মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে? না, এই বিদেশে গিয়ে বিশ্ব কাব্যমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা, ইংরেজি সাহিত্যে বড় মাপের একজন কবি হওয়া, এই যে ইচ্ছা পূরণ করতে গিয়ে ঘটে যদি পরমাদ, যদি কোনো ভুল ঘটে যায় আমার, এই যে তোমার প্রতি আমি সবসময় উদাসীন থেকেছি, আমি তোমার প্রতি কোনো দায়িত্বই পালন করিনি, এটা করতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে যায়, মধুহীন করো না গো তব মনঃকোকনদে, তুমি কিন্তু তোমার মনকে, এখানে দেখো খুব সুন্দরভাবে উপমাগুলো কিন্তু খেয়াল করতে হবে, মধুহীন করো না গো তব মনঃকোকনদে। কোকোনাদ বলতে কি বোঝানো হয় না? কোকোনাদ মানে হচ্ছে লাল পদ্ম। মনঃকোকনদ মানে মন রূপ লাল পদ্ম, ঠিক আছে? মন রূপ লাল পদ্ম। এই কবি দেখো কি সুন্দর একটা উপমা ব্যবহার করেছেন। কি না, মধুহীন করো না গো তব মনঃকোকনদে, মধুহীন করো না, ঠিক আছে? লাল পদ্ম থেকে যেমন, লাল পদ্মে যেমন মধু থাকে, একইভাবে এখানে বঙ্গমাতার যে মনরূপ লাল পদ্ম, মনটাকে লাল পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই বঙ্গমাতার মনরূপ লাল পদ্মে যেন সব সময় মধু থাকে, অর্থাৎ বঙ্গমাতা যেন তার মনে মধুসূদনকে ঠাঁই দেন, তার মনকে যেন কোনোদিনই মধুহীন না করেন। তাহলে মধুহীন করো না গো তব মনঃকোকনদে, তুমি তোমার মনরূপ লাল পদ্মকে কখনোই মধুহীন করো না, তুমি তোমার মনরূপ লাল পদ্মে সব সময় মধুসূদনকে রেখো, ঠাঁই দিও, এটা বোঝানো হয়েছে। দুটো করে কিন্তু প্রত্যেকের মানে আছে, খেয়াল করতে হবে, কবি কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। তার আমরা পেয়ে গেলাম, কি কি পেলাম? রেখোমা দাসের মনে এই মিনতি করি পদে, হে বঙ্গমাতা তুমি এই দাসকে মনে রেখো, এটাই আমি তোমার পায়ে প্রার্থনা জানাই, অনুরোধ করি। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, আমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে যদি কোনো ভুল ঘটে যায়, কোন মনের ইচ্ছা? না, প্রবাসে অর্থাৎ বিদেশে গিয়ে ইংরেজি সাহিত্যের একজন বড় মাপের কবি হওয়া, বিশ্ব কাব্যমঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করা, এটা করতে গিয়ে
যদি আমার কোনো ভুল হয়ে যায়, যদি আমার ভুল ঘটে যায়, তোমার প্রতি এই যে আমি কোনো রকম দায়িত্ব পালন করিনি, কোনো রকম কর্তব্য করিনি, হ্যাঁ, আমি যথেষ্ট সচেতন থাকিনি তোমার প্রতি, এর জন্য যদি আমার কোনো ভুল হয়ে যায়, মধুহীন করো না গো তব মনক্ষ কোনো দে, কিন্তু তুমি তোমার মনরূপ লাল পদ্মকে কখনোই মধুহীন করো না। তুমি তোমার, হে বঙ্গমাতা, তুমি তোমার মনরূপ লাল পদ্মে মধুসূদনকে জায়গা দিও, মধুকে জায়গা দিও, এরকমই বললেন। অর্থাৎ হে বঙ্গমাতা, তুমি মধুসূদনকে যেন মন থেকে সরিয়ে দিও না, মধুসূদনকে তুমি মনে রেখো, কবি বললেন। তারপরে কি, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। খুব সুন্দরভাবে বলা হয়েছে, দুটো করে প্রত্যেকের মানে আছে, খেয়াল করতে হবে। প্রবাসে দৈবের বসে, প্রবাস মানে নিশ্চয়ই তোমরা জানো, প্রবাস মানে হচ্ছে বিদেশ, হ্যাঁ, প্রবাস মানে হচ্ছে বিদেশ। দৈব মানে কি, প্রবাসে দৈবের বসে, দৈব মানে হচ্ছে অদিষ্ট বা ভাগ্য, ঠিক আছে, তাহলে অদিষ্ট বা ভাগ্য, তাহলে প্রবাসে দৈবের বসে, বিদেশে গিয়ে ভাগ্যের বশবর্তী হয়ে, হ্যাঁ, ভাগ্যের ছলনায়, ভাগ্যের বশবর্তী হয়ে যদি জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে। এটা খেয়াল রেখো, দুটো জিনিসকে একটু ভালো করে খেয়াল করে নাও। জীব তারা, প্রাণরূপ তারা, ঠিক আছে, এখানে প্রাণ আর তারা, জীব আর তারা হচ্ছে একে অপরের যেন বলতে পারি সমর্থক, ঠিক আছে, আর দেহ আকাশ, এটা দেহ আর আকাশ এটাও কিন্তু যেন একে অপরের যেন সমর্থক বলতে পারি। তাহলে কি, মানে কবি এইভাবে ব্যবহার করেছেন, জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে, আকাশ থেকে যেমন তারা খসে যায়, একইভাবে দেহরূপ আকাশ থেকে যদি জীব তারা যদি খসে যায়, মানে কবির যদি মৃত্যু ঘটে, ঠিক আছে, মানে কবির দেহরূপ আকাশ থেকে জীবন রূপ তারা যদি খসে যায় প্রবাসে ভাগ্যের দোষে, নাহি খেদ তাহে, তাতে কবির কোনো খেদ নেই, তাতে কবির কোনো আক্ষেপ নেই। আবার বলছি, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। বিদেশে, প্রবাসে দৈবের বসে, বিদেশে ভাগ্যের বশবর্তী হয়ে, ভাগ্যের ছলনায় বা ভাগ্যের দোষে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে, ঠিক আছে, জীব তারা যদি খসে, জীবনরূপ নক্ষত্র যদি খসে পড়ে দেহরূপ আকাশ থেকে, অর্থাৎ দেহ থেকে জীব বা প্রাণ বেরিয়ে যাওয়া মানে কি, মৃত্যু ঘটা। তাহলে দেহরূপ আকাশ থেকে জীবনরূপ নক্ষত্র যদি খসে পড়ে, অর্থাৎ কবির যদি মৃত্যু ঘটে, প্রবাসে গিয়ে ভাগ্যের দোষে যদি কবির মৃত্যু ঘটে, কবির দেহরূপ আকাশ থেকে যদি জীবনরূপ নক্ষত্র খসে পড়ে, বিদেশে গিয়ে ভাগ্যের দোষে যদি খসে পড়ে, অর্থাৎ কবির যদি বিদেশে গিয়ে ভাগ্যের দোষে যদি মৃত্যু হয়, তাতে কবির কোনো আক্ষেপ নেই, নাহি খেদ তাহে, তার জন্য কবির এক বিন্দু আক্ষেপ নেই। কেন নেই, পরে জানতে পারবো। কি বলছেন কবি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তাহলে কবি কেন আক্ষেপ নেই নিশ্চয়ই বুঝতে পারছো, যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এটা হচ্ছে একটা বাস্তব সত্য, চিরন্তন সত্য, জন্মালে মরতেই হবে, কেউ অমর নয়। তাহলে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, জন্মগ্রহণ করলে অবশ্যই মরতে হবে, মৃত্যু আসবেই, অমরকে কোথা কবে, অমর অর্থাৎ মানে যে মৃত্যুকে জয় করেছে বলতে পারি, তাই তো। তাহলে অমরকে কোথা কবে, অমর কেউ কোনোদিন কোথাও থাকবে না, জন্মালে মরতেই হবে। আর কি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। কবি দেখো কি সুন্দর উপমা ব্যবহার করেছেন। কি বললেন কবি, যে চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। কোনোদিন নদ বা নদীতে জল কোনোদিন স্থির থাকে, কোনোদিন স্থির থাকে না, সব সময় জল বয়ে যায়। একইভাবে চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে, চিরস্থির হয়ে আছে নীর অর্থাৎ জল,
হায় রে জীবন নদে, জীবন নদে কখনোই জল স্থির থাকবে না, অর্থাৎ আমরা ক্রমশ মৃত্যুর দিকেই এগিয়ে যাব। আমাদের মৃত্যু আসবেই। তাহলে চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, জীবন কোনোদিন স্থায়ী হয় না, মৃত্যু আসবেই। যেভাবে কোনোদিনই নদীতে বা নদে জল স্থির থাকে না, একইভাবে আমাদের জীবনও কোনোদিন স্থির নয়, সেও তারও মৃত্যু হবে, তাই তো। তাই চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে, আমাদের জীবন নদে জল যেমন কোনোদিন স্থির থাকে না, যেমন নদে বা নদীতে কোনোদিন জল স্থির থাকে না, একইভাবে আমাদের জীবনও কোনোদিন চিরস্থায়ী নয়, মৃত্যু হবে। তা কবি এটা জানেন বলেই যে জন্মালে মরতে হয়, কেউ কোনোদিন কোথাও অমর থাকতে পারেন না, এবং জীবন নদে কোনোদিনই জল স্থির থাকে না, অর্থাৎ মৃত্যু আসবেই। তাই কবির মধ্যে কোনো আক্ষেপ নেই। কি নিয়ে আক্ষেপ নেই? না মৃত্যু নিয়ে। বিদেশে গিয়ে, প্রবাসে গিয়ে যদি ভাগ্যের দোষে, যদি ভাগ্যের ছলনায়, ভাগ্যের বশবর্তী হয়ে যদি কবির মৃত্যুও হয়, তাতে কবির কোনো আক্ষেপ নেই। এই কারণেই আক্ষেপ নেই, কারণ কবি জানেন যে জন্মালে মরতে হয়, কেউ কোনোদিন কোথাও অমর থাকতে পারেন না। তারপর কি? কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে। দেখো এখানে এবার মাইকেল মধুসূদন দত্তের একটা জায়গা। কি? কিন্তু যদি রাখো মনে, কবি জানেন যে জন্মালে মরতে হয়, কেউ কোনোদিন কোথাও অমর থাকতে পারে না, কিন্তু কবি বলছেন কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, কিন্তু যদি তুমি আমাকে মনে রাখো, তোমার মনে ঠাঁই দাও, তাহলে নাহিমা ডুরি সমনে, আমি কিন্তু তাহলে কি না মৃত্যুর দেবতা যমকেও ভয় পাই না। সমন অর্থাৎ মৃত্যুকেও আমি ভয় পাই না। কবি বলছেন তুমি যদি আমাকে মনে রাখো, তাহলে আমি কাউকেই ভয় পাই না, এটা কিন্তু কবি বললেন। কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, কবি বলে দিলেন যে কিন্তু তুমি যদি মনে রাখো আমাকে, তোমার মনে যদি ঠাঁই দাও, হে বঙ্গমাতা, তুমি যদি আমাকে তোমার মনে ঠাঁই দাও, আমি তাহলে মৃত্যুকেও, সমন অর্থাৎ মৃত্যুর দেবতা যমকেও ভয় করি না। নাহিমা ডরি সমনে, ডরি অর্থাৎ ভয় পাই, আমি ভয় পাই না, আমি সমন অর্থাৎ মৃত্যু বা মৃত্যুর দেবতা যমকেও ভয় পাই না। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হবে। ঠিক আছে, একটা কথা কিন্তু মনে রাখতে হবে, মক্ষিকা অর্থাৎ মাছি, হ্যাঁ, সে কিন্তু অমৃতে যদি পড়ে যায়, তাহলে সে কিন্তু অমৃত কি করে না, অমৃত হচ্ছে যে যা পান করলে মৃত্যু হয় না, তাই তো, যা পান করলে, অমৃত সুধা পান করলে তো মানুষের মৃত্যু হয় না, অমর হয়ে যায় সে। কিন্তু যদি একটা মাছি, সে যদি অমৃতের হ্রদে গিয়ে পড়ে যায়, একটা বিশাল বড় হ্রদ, সেটা শুধু অমৃত আছে, একটা মাছি গিয়ে সেই যদি হ্রদে পড়ে যায়, সে কি কখনো বেঁচে থাকতে পারবে? পারবে না। একটা মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সে যদি একটি মাছি যদি অমৃতের হ্রদে গিয়ে পড়ে যায়, তাহলেও কিন্তু সে বেঁচে থাকতে পারে না। ঠিক আছে, অমৃতের হ্রদে পড়লেও সে কিন্তু টিকে থাকতে পারে না। অর্থাৎ মৃত্যু হচ্ছে একটা চিরন্তন, একটা বাস্তব সত্য, মৃত্যু আসবেই। কিন্তু কবি বলে দিয়েছেন আবার, কিন্তু তিনি মৃত্যুকে ভয় পাচ্ছেন না। কারণ কি না, কবি বলছেন যদি বঙ্গমাতা বা বঙ্গভূমি যদি আমাকে মনেটা ঠাঁই দেন, তার মনে আমাকে যদি স্থান দেন, তাহলে তিনি সমনকেও ভয় পান না, মৃত্যুকেও ভয় পাবেন না। কবি কিন্তু এটা বললেন। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার কিন্তু কবি আসলে কি প্রার্থনা করছেন দেখো, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। এই নরকুলে অর্থাৎ আমরা বলতে পারি মানব সমাজে, এই মানব সমাজে সেই হচ্ছে ধন্য, সেই ধন্য নরকুলে, আমাদের মানব সমাজে সেই হচ্ছে ধন্য লোকে যারে নাহি ভুলে, যাকে সাধারণ মানুষ, যাকে মানব সমাজ কোনোদিন বলে না, সেই হচ্ছে ধন্য। ঠিক আছে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। ঠিক আছে, তাহলে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, সেই মানুষই হচ্ছে সব থেকে ধন্য, যাকে এই মানব সমাজে সেই মানুষই সব থেকে ধন্য, যাকে মানুষ কোনোদিন ভোলে না। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, মনের মন্দিরে রেখে যাকে সব সময় যার সেবা করে, যার পূজা করে, যাকে মনের মন্দিরে সব সময় ঠাঁই দেয়। এরকম বহু মানুষ আছেন আমাদের
সমাজে, যাদেরকে মানুষ মনে রেখেছে। তারা কিন্তু, তাদের হয়তো এই দেহটাই পৃথিবীতে নেই, কিন্তু তারা আমাদের মনে সবসময় বেঁচে আছেন। এরকম বহু মানুষ আছে, তোমরা নিশ্চয়ই জানো তাদের নাম। হ্যাঁ, যেমন বলো, অনেকে জানো, চৈতন্যদেব, ঠাকুর রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ, নেতাজি, রবীন্দ্রনাথ, আরো কত মানুষ আছে যাদেরকে মানুষ কি করেছেন না মনের মন্দিরে ঠাঁই দিয়েছেন, যারা চির অমর, তাই তো, যাদের কোনোদিন মৃত্যু নেই। তাদের দেহটা হয়তো পৃথিবীতে নেই, কিন্তু তাদের মনের ভাবনায়, আমাদের মনে সর্বত্র তারা বিরাজ করছেন, তারা তো অমর। তাহলে কি, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, সেই হচ্ছে মানব সমাজে ধন্য, যাকে মানব সমাজ অর্থাৎ মানুষ যাকে কোনোদিন ভোলে না, সেই ধন্য। এবং যাকে মনের মন্দিরে রেখে সব সময় পূজা করেন, যাকে মনের মন্দিরে রেখে সব সময়, মনরূপ মন্দিরে রেখে সব সময় তাকে পূজা করেন, অর্থাৎ মনের মন্দিরে সব সময় তাকে সেবা দেন, যাকে সব স্মরণ করেন। তারপরে কবি বলছেন, কবিতা এই ধরনের অমরতা চাইছেন। কবি তাহলে কি ধরনের অমরতা চাইছেন? কবি কিন্তু সশরীরে বেঁচে থাকার অমরতা চাইছেন না, কবি চাইছেন যেন মানুষ তাকে মনে রাখে, মানুষ যেন তার মনের মন্দিরে তাকে ঠাঁই দেয়, বঙ্গমাতা মনে যেন ঠাঁই দেয়। কবি যেন এই ধরনের অমরতা চাইছেন। কবি কি বলছেন? কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। দেখো কবি কি সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, আমি জানি, হেন অমরতা আমি। কি ধরনের অমরতা? না মানুষের মধ্যে বেঁচে থাকার, মানুষের মনে বেঁচে থাকার যে অমরতা, সেই অমরতা আমি কিভাবে পেতে পারি? আমার কি এরকম কোনো গুণ আছে যে আমি তোমার কাছে যাচিব, অর্থাৎ আমি তোমার কাছে চাইব? কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, আমার কি এরকম কোনো গুণ আছে যে মানুষের মনের মধ্যে আমি সারাটা জীবন, সব সময় আমি বিরাজ করব, মানুষ আমাকে মন্দিরে রেখে পূজা করবে, সব সময় স্মরণ করবে, মানুষের মনে আমি থাকবো, এরকম কি কোনো গুণ আছে যে আমি তোমার কাছে চাইবো? কি চাইবো? হেন অমরতা, এই ধরনের অমরতা। হে বঙ্গমাতা, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলো যে আমার কি এরকম কোনো গুণ আছে যে আমি তোমাকে চাইতে পারি, যে আমাকে এই মানুষের মনের মধ্যে বেঁচে থাকার অমরতা দাও। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, আমার কি এরকম কোনো গুণ আছে যে আমি তোমার কাছে চাইবো? হেন অমরতা আমি। হেন অমরতা বলতে কি ধরনের অমরতা? খেয়াল রাখতে হবে পরীক্ষায় পড়ে, যে মানুষের মনের মধ্যে বেঁচে থাকার অমরতা, মানুষের মনে বেঁচে থাকার অমরতা, মানুষ যেন সব সময় কবিকে স্মরণ করেন। এই ধরনের অমরতা কি কবি চাইতে পারবেন? কবি প্রশ্ন করেছেন যে আমার কি এরকম কোনো গুণ আছে যে আমি তোমাকে চাইবো যে আমাকে মানুষের মনের মধ্যে বেঁচে থাকার অমরতা দাও। কহ গো শ্যামা জন্ম দে, হে শ্যামা জন্ম দে, হে শ্যামবর্ণা জন্মদাত্রী, অর্থাৎ জন্ম দেয় যে জননী, হে শ্যামবর্ণা জন্মদাত্রী জননী, তুমি বলো যে আমার কি এরকম কোনো গুণ আছে যে আমি চাইবো এই ধরনের অমরতা, মানুষ যাতে আমাকে সবসময় মনে রাখে। দেখো কি ধরনের একটা আবেদন নিবেদনের সুর কবিতাটির প্রত্যেকটি ক্ষেত্রে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে কবি বলছেন, দেখো কবি কিন্তু সহজে ছাড়বেন না। কবি কি বলছেন? তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। দেখো কবি বলছেন তবে যদি দয়া করো, আমি জানি আমার কোনো গুণ নেই, কিন্তু তবুও তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, কিন্তু তুমি যদি দয়া করো আমার ভুল আমার দোষগুলোকে তুমি যদি গুণ হিসাবে ধরে নাও, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। দেখো কবি কি সুন্দরভাবে একটা নিজেই ছলনা তৈরি করছেন কবিতায়, কি না, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো। তাহলে তুমি যদি দয়া করো, আমি জানি আমার এরকম কোনো গুণ নেই, আমি তোমার কাছে চাইতে পারবো না, এই ধরনের অমরতা। কোন ধরনের অমরতা? না মানুষের মনের মধ্যে বেঁচে থাকার অমরতা। এই অমরতা আমি তোমার কাছে চাইতে পারছি না, কারণ আমার এরকম কোনো গুণ নেই। তারপরেই কবি বলছেন তবে যদি তুমি দয়া করো, তুমি যদি একটু দয়া করো, ভুল দোষ গুণ ধরো, আমার ভুলগুলোকে আমার দোষগুলোকে তুমি যদি গুণ হিসাবে ধরে নাও, তোমার এই অধম সন্তানের ভুল এবং দোষগুলোকে গুণ হিসাবে যদি ধরে নাও, ধরে নিয়ে অমর করিয়া বর দেহদাসে সুবরদে।
তারপর তুমি আমাকে অমর করার বর দাও। আমার সমস্ত ভুল, আমার সমস্ত দোষগুলোকে গুণ হিসাবে ধরে নিয়ে আমাকে তুমি অমর হওয়ার বর দাও। অমর করিয়া বর দেহদাসে সুবরদে, আমাকে অমর হওয়ার বর দাও। ঠিক আছে, অমর করিয়া বর, অমর মানে হচ্ছে যার কোনোদিন মৃত্যু হয় না। এখানে কবি কি ধরনের যে অমরতা চাইছেন বারবার খেয়াল রাখতে হবে, কবি কিন্তু মানুষের মনের মধ্যে বেঁচে থাকার অমরতা চাইছেন। কবি কিন্তু সশরীরে বেঁচে থাকতে চাইছেন না, কবি মানুষের মনের মধ্যে বেঁচে থাকতে চাইছেন, মানুষ যেন তাকে স্মরণ করে সেটা তিনি বলেছেন। তাহলে অমর করিয়া বর দেহদাসে সুবরদে, অমর করিয়া তুমি আমার ভুলগুলোকে, আমার দোষগুলোকে গুণ হিসাবে ধরে নাও এবং আমাকে তুমি অমর হওয়ার বর দাও। দেহদাসে সুবরদে, আমি এই দাসকে তুমি অমর হওয়ার বর দাও। সুবরদে, সুবরদে মানে সু অর্থাৎ শুভ বর দান করেন যিনি, সুবরদাত্রী। সুবরদাত্রী, শুভ বর দান করেন যিনি, বরদাত্রী কাকে বলা হয়েছে? বঙ্গমাতাকে বলা হয়েছে। তারপরে কবি কি বলছেন? ফুটি যেন স্মৃতি জলে মানস হেমা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। কবি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই জায়গাটা, একটু খেয়াল রাখতে হবে। ফুটি যেন স্মৃতি জলে মানস হেমা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। এই জায়গাটার ক্ষেত্রে যেটা বলার বিষয় সেটা হচ্ছে, এটাকে আমরা কবির এই জায়গায় ভাবনাটা দেখো। ফুটি যেন স্মৃতি জল, কবি কোথায় ফুটে থাকতে চাইছেন? ফুটি যেন স্মৃতি জলে মানস হেমা যথা ফলে, কবি কিভাবে কোথায় ফুটে থাকতে চাইছেন? না স্মৃতি জল। কিসের স্মৃতি জল? এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। মানুষের মনে এবং বঙ্গমাতা। বঙ্গমাতা যেন তাকে কখনোই না ভোলেন। তাহলে ফুটি যেন স্মৃতি জলে, আমি যেন সব সময় স্মৃতি জলে ফুটে থাকতে পারি, মানস হেমা যথা ফলে, অর্থাৎ আমাদের মানস সরোবর, এখানে দুটো উপমা দেখতে হবে। হ্যাঁ, মানস সরোবর, মানস সরোবরে এখানে মন মানে মনরূপ যে মানস সরোবর বলতে পারি। হ্যাঁ, মনরূপ মানস সরোবরের স্মৃতিরূপ জলে, অর্থাৎ মানুষের মনে বা বঙ্গমাতার মনের, এখানে বঙ্গমাতার মনকে কি বলা হচ্ছে না, যেন বলা হচ্ছে মানুষ, মানুষ সরোবরের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং সেখানে স্মৃতি জল, এখানে অর্থাৎ বঙ্গমাতার মনে যেন ঠাঁই পেতে চাইছেন কবি, ফুটে থাকতে চাইছেন। তাহলে ফুটি যেন স্মৃতি জলে মানস হেমা যথা ফলে, আমি যেন সবসময় ফুটে থাকতে পারি স্মৃতি জলে, মানস হেমা যথা ফলে, অর্থাৎ এই মানস সরোবর যেখানে ফলে অর্থাৎ মনে, আমি যেন মনের স্মৃতি জলে ফুটে থাকতে পারি। মধুময় তামরস, তামরস মানে হচ্ছে কি না, তামরস মানে হচ্ছে পদ্ম, এটা খেয়াল রাখতে হবে। তামরস মানে হচ্ছে পদ্ম ফুল, মধুময় মানে মধুতে ভরা। তাহলে কিভাবে কবি ফুটে থাকতে চাইছেন? না স্মৃতি জলে ফুটে থাকতে চাইছেন মানুষের মনে, অর্থাৎ মানুষের এবং বঙ্গমাতার মনে তিনি থাকতে চাইছেন। তাহলে ফুটি যেন স্মৃতি জলে মানস হেমা যথা ফলে, মধুময় তামরস, অর্থাৎ মানুষের বা এবং বঙ্গমাতার মনের স্মৃতিরূপ জলে কবি যেন মধুযুক্ত পদ্মফুল হয়ে ফুটে থাকতে পারে। মধুময় তামরস কি বসন্তে কি শরদে, অর্থাৎ সর্বক্ষণই যেন তিনি ফুটে থাকতে পারেন, সেটা বসন্ত হোক অর্থাৎ আবার শরৎ হোক। ঠিক আছে, অর্থাৎ শরৎ হোক, অর্থাৎ কবি সব সময় বিরাজ করতে চাইছেন বঙ্গমাতা এবং মানুষের মনে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে একটু, খুব ভালোভাবে কবিতাটিকে তোমরা একটু পড়ো। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা অবশ্যই আরও অন্যান্য জায়গা থেকে পড়ো, ভালোভাবে দেখো, কোনো অসুবিধা হবে না। তবে একটা কথা, একটু ভালো করে বুঝে নিয়ে তারপর পড়ো। ঠিক আছে, এই কবিতাটির প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা পরের ক্লাসে করব। আজকে কবিতাটির আলোচনা আমি এখানে শেষ করছি। কবিতাটিকে একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে পড়ো। এই কবিতাটিতে আসলে
দেশমাতৃকার প্রতি কবির অকৃত্রিম যে ভালোবাসা সেটা প্রকাশ পেয়েছে। এবং এই কবিতায় কবি বঙ্গমাতাকে, বঙ্গভূমিকে যেন পূজা করেছেন, এবং এই কবিতায় প্রত্যেকটি ছত্রে ছত্রে বঙ্গমাতা বা বঙ্গভূমির প্রতি একটা আবেদন নিবেদন করেছেন কবি কবিতা। এটি একটি সার্থক গীতি কবিতা। এই কবিতায় কবির ব্যক্তিগত মনোভাব কি কাব্যিক ব্যঞ্জনায় রূপ দেওয়া হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করে যাবে।